কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে কালকে যা যা পড়ানো হয়েছে? আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো কালকে কি পড়িয়েছে? কালকে সাধারণত আমরা পড়েছিলাম যে কাস্টমাররা ঢোকার পরে কি কি কাজ হয়, অ্যাক্টিভিটি, তোমার অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন। তো ওর মধ্যে আছে পার্সোনাল সিকিউরিটি, মেকিং এ সেল, সেল সেল করা, কাস্টমার কমপ্লেন হ্যান্ডেলিং আছে, কাস্টমার রিটার্ন এন্ড এক্সচেঞ্জ আছে, ক্যাশিয়ারিং রয়েছে, মার্চেন্ডাইজ সিকিউরিটি রয়েছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট রয়েছে। এইগুলো আমরা পড়েছিলাম কাস্টমাররা থাকা অবধি কি কি কাজ হচ্ছে। ঠিক আছে, কাস্টমাররা থাকা যতক্ষণ থাকছে ততক্ষণ কি কি কাজ হচ্ছে সেটা আমরা পড়েছিলাম। এবার আজকে পড়বো অ্যাক্টিভিটি পোস্ট কাস্টমার, কাস্টমার চলে যাওয়ার পরে কি কাজ হয়। আচ্ছা, প্রথম হচ্ছে ডেইলি বুক কিপিং। ডেইলি বুক কিপিং কোনটা? ডেইলি বুক কিপিং হচ্ছে এই যে বিলিং পড়েছিলাম, এই যে ক্যাশিয়ারিং পড়েছিলাম। ক্যাশিয়ারিং কি? ক্যাশিয়ারিং হচ্ছে কাস্টমার যতক্ষণ অবধি থাকছে ততক্ষণ কিছু না কিছু তারা তো কেনাকাটা করছে, তো কেনাকাটা যেখান থেকে করছে ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টারে যে ব্যাপারটা ঘটছে সেটাকে ক্যাশিয়ারিং বলে। ঠিক আছে, আচ্ছা, তো ক্যাশ আমরা হাউস ক্যাশিয়ারিংটা করাচ্ছি। ক্যাশিয়ারিং থেকে অ্যাকচুয়ালি এইভাবে মাঝখানে ঢুকলে না সবকিছু ভুলে যায়। ক্যাশিয়ারিংটা হচ্ছিল ডেইলি 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 বুক কিপিং। ডেইলি বুক কিপিং হচ্ছে এই যে সারাদিন ধরে যে ক্যাশিয়ারিংটা চলছে না, যে বিলিংটা চলছে, সেইটা শেষে এসে যখন সমস্ত কাস্টমার চলে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন কি সেই সারাদিনে ক্যাশে যত টাকা ক্যাশ ঢুকছে বা আরো অনেক মেথড আছে, অনেক পদ্ধতি, মানে অনেক উপায়ে টাকা পেমেন্ট করা যায়। শুধুমাত্র ক্যাশেই টাকা পেমেন্ট হয় না, আরো অনেক পদ্ধতির মাধ্যমে টাকা পেমেন্ট করা যায়। সব পেমেন্টের যে জিনিসগুলো আছে সেইগুলো সমস্ত নিয়ে হেড ক্যাশিয়ারিং এ জমা দিতে হয়। ঠিক আছে, তো এই যে সেটাকে ট্যালি করা, সেটাও কিন্তু ডেইলি বুককিপিং এর মধ্যে পড়ে। সেটাকে আমি ধরো আমার সব কাস্টমার বেরিয়ে গেল, আমি তখন আমার যে কাউন্টারে যতগুলো টাকা আছে সেই টাকাটা আমার সিস্টেমের কাউন্টের সাথে হিসাব করব, তারপরে সেই হিসাব করা টাকা আমি হেড ক্যাশিয়ারের কাছে দেবো। এই জিনিসটা অনেকটা বড় চ্যাপ্টার, আমি ক্যাশিয়ারিং এ তখন আমি পড়াবো জিনিসটা। ঠিক আছে, এখন জাস্ট নর্মালি তোমাদের পড়ে রাখছি। তো এটা দেখো, এন্ড এন্ড অফ ডে ক্যাশ টেলিং এন্ড কাউন্টিং। দিনের শেষে ক্যাশ টেলি করতে হবে এবং কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাছাড়া কোনো ক্যাশ শর্ট আছে কিনা বা বেশি আছে কিনা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যেমন দেখো, হয়তো সাপোজ বন্ধনে, আমি হয়তো ক্যাশ কাউন্টারে রয়েছি, বন্ধনায় টাকা তোমার বিলিং করতে এসেছে, হয়তো ওর বিলিং হয়েছে 2,999 টাকা বা 2,995 টাকা। তো বন্ধনা কি করে, বন্ধনা আমাকে 4,000 টাকা দিল। এবার 4,000 টাকা আমাকে বন্ধনাকে 1 টাকা বা 5 টাকা ফেরত দেওয়া উচিত। তো হয়তো আমি মিস করলাম, মানে আমি মিস করলাম বলতে আমি হয়তো ইচ্ছে করে দিলাম না ফেরত টাকা, বা বন্ধনা চাইতে ভুলে গেল, বা আমি দিতে ভুলে গেলাম, বা আমার কাউন্টারে খুচরো পয়সা নেই। অনেক সময় হয় এটা, খুচরো পয়সা নেই। তো বন্ধনা তো বললো ঠিক আছে, দরকার নেই দিও। আমি বললাম যে ম্যাম, সরি ম্যাম, খুচরো পয়সা আমার কাছে নেই, আমি দিতে পারছি না 1 টাকা। তো ও বন্ধনা বলছে ঠিক আছে, নয়। তো এই যে ব্যাপারটা হলো, এই যে আমি 1 টাকা বা 5 টাকা বন্ধনাকে দিলাম না, যেটাই হোক না, যে অ্যামাউন্ট হোক না, ওই অ্যামাউন্টটা বন্ধনাকে দিলাম না। তো বন্ধনা তো ওই যে ধরো 5 টাকা আমি দিলাম না, 5 টাকা কিন্তু দিনের শেষে আমার কাছে এক্সট্রা থাকবে। কারণ কি? কারণ আমি বিল কত টাকা করেছি? বিল কিন্তু করেছি 3,995 টাকা, কিন্তু বন্ধনা আমাকে দিয়ে 4,000 টাকা। বন্ধনা কিন্তু আমি 5 টাকা ফেরত দিইনি, তো দিনের শেষে আমার কিন্তু 5 টাকা বেশি থাকবে। তো দিনের শেষে এই যে ট্যালি করা হয়, টাকার যে ট্যালিটা করা হয়, এটা নিয়ে পরে অনেক কথা বলবো। ট্যালি করা হয়, এই ট্যালিটা থেকে বোঝা যায় যে আমার কাছে কত টাকা কম আছে বা কত টাকা বেশি আছে। যদি টাকা বেশি থাকে তাহলে তো বেঁচে গেলাম, যদি টাকা কম থাকে তাহলে মন ধরে নাও যে পরের দিন দুপুর 12টার মধ্যে তোমাকে ওই টাকাটা দিতে হবে। ঠিক আছে, ওটাকে নিজের নিজের পকেট থেকে দিতে হবে।
ক্যাশিয়ারিং এ এই একটা বড় সমস্যা, নিজের পকেট থেকে টাকা দিতে হয়। যদি তুমি কেস খাও কোনো সময়, নিজের পকেট থেকে পুরো টাকা দিতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আর কি আছে? এনশিওরিং ক্যাশ ইন সেফলি ডিপোজিট ইন ব্যাংক সেফ, মানে রাত্রে ব্যাংক, তো রাতে তো ব্যাংক খোলা থাকে না সাধারণত, রাতে যখন দোকান বন্ধ হবে তখন তার আগে হেড ক্যাশিয়ার যে থাকবে সে যেন পুরো সমস্ত টাকা সেফের মধ্যে ঢুকিয়ে রাখে, এবং ক্লোজিং দ্য ক্যাশ টাইলস অ্যান্ড সিস্টেম স্টোর সিস্টেম, এবং ক্যাশের যে ডয়ারগুলো থাকে, ক্যাশ ডয়ারগুলো সেইগুলোকে বন্ধ রাখতে, লক করা থাকতে হবে, এবং সিস্টেম যেগুলো স্টোর সিস্টেম, ক্যাশিয়ারিং এর যে সিস্টেমটা সেটা বন্ধ রাখতে হবে। তাছাড়া রিপোর্টস অন ভয়েড, রিফান্ড অ্যান্ড চার্জেস। ভয়েড মানে কি বলতো, বলতে পারবে? এই ভয়েড মানেটা কেউ বলতে পারবে? VOIDS, যে রিপোর্টস অন ভয়েডস, রিফান্ডস এন্ড চার্জেস। ভয়েডস হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বিল যদি আমরা ক্যান্সেল করি না, ওটাকে ভয়েড বলে। যেমন ধরো তুমি আজকে একটা 10টা ডিম আনলে, তুমি বললে যে তোমার মুদিখানা দোকান থেকে তুমি বললে যে কাকু আমাকে একটু আহ, রসিদ করে দাও, দেখতে চেয়েছে। তো সে কোথাটা লিখে দিল, ওটা তুমি দিলে। এবারে ধরো 10টা ডিম শুধু না, অনেকগুলোই প্রোডাক্ট কিনলে, তো সে 10-12টা প্রোডাক্ট কিনলে ওরা রসিদ করে দেয়। তো এবারে মা হয়তো বললো যে না এটা দরকার নেই, এই চালটা তুই ফেরত দিয়ে আয়। হয়তো 5 কেজি চাল কিনেছো, তো তো তখন ওই চালটা তুমি ফেরত দিলে। তা ওরা কি করলো, ওরা তখন বিলটা নিয়ে নতুন করে একটা বিল বানিয়ে দিল, বা ওই ওখান থেকে কেটে দিল, ওখান থেকে চালটা কেটে মাইনাস করে টোটাল অ্যামাউন্টটা বসালো। ঠিক আছে? তো এটা ছোট দোকান বলে এটা করা যায়, মুদিখানা দোকানে এরকম করা যায়, বাট বড় দোকানে প্যান্টালুনস, শপার স্টপ, লাইফস্টাইল এরকম দোকানে ওরা কিন্তু এরকম ভাবে করতে পারে না। ওরা কি করে, ওরা পুরোপুরি বিলটাকে ওরা ভয়েড করে, ভয়েড বলতে বিলটাকে ওরা ক্যান্সেল করে, এবং ক্যান্সেলও কিন্তু হুটহাট করে হয় না। মানে জিনিসটা এরকম হলো, হয়তো শুভ্রা আমাকে বললো যে দাদা এই 3টে জামা বিল করে দিন। আমি কি করেছি, আমি বিল করে দিয়েছি, মানে ও আমাকে টাকা পেমেন্ট না করার আগেই আমি শুভ্রার পুরো বিলটা বানিয়ে দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই ওস্তাদি মেরে করে দিয়েছি। উচিত না করা, একদমই উচিত না। কোনো ক্যাশিয়ারিং এ তখনই বিল করতে পারবে যখন সে পুরো টাকাটা হাতে পাবে। বাট আমি করে দিয়েছি। এবারটা দেখা গেল শুভ্রা বলছে আরে আমার কাছে তো 3,000 টাকা নেই, তারপর 3,000 টাকা বিল ছিল, 3,000 টাকা নিয়ে আমাকে 2,500 টাকা রয়েছে, এবার কি হবে? দাদা আমাকে এক কাজ করুন, আপনি আমাকে একটা জামা মাইনাস করে দিন, তাহলে মোটামুটি 2,200-র মধ্যে হয়ে যাচ্ছে, ওটা দিন। এবার আমি তো 3টে বিল করে দিয়েছি, আমি বিল বিল ওভাবে কাটা যায় না, যেটা নর্মাল যে দোকানে যেটা হয়, ও হাত দিয়ে কেটে নতুন একটা জায়গা ভরে দিল। এটা ওরমভাবে করা যায় না। তখন আমাকে ম্যানেজারকে ডাকতে হবে, ম্যানেজারকে ডেকে তাকে বলতে হবে যে এই বিলটা ভয়েড করে দিন। সে তার পাসওয়ার্ড আইডি দিয়ে বিলটা ভয়েড করবে, ভয়েড বলতে বিলটা ক্যান্সেল করবে, ক্যান্সেল করে আবার নতুন একটা বিল তাকে করতে হবে। ঠিক আছে? এইভাবে বিল ভয়েড করে কাজ করা যায়, এটাকে ভয়েড বলে। পরে এটা নিয়ে আরো কথা বলবো। আচ্ছা, আর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট কোনটা আমি বলি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে একটু বলি। দেখো, একটা কাউন্টারে, ধর তোমার একটা কাউন্টার আছে, তারপর সুপর্ণার হয়তো ও ফার্স্ট টেকের কাউন্টারেও রয়েছে। হুম ওটা ফার্স্ট টেকের যে কাউন্টারটা রয়েছে, ওই কাউন্টারে দুটো দুই ধরনের ফার্স্ট টেক, এখন দু ধরনের প্রোডাক্ট বিক্রি হয়, একটা তোমার সানগ্লাস আর একটা তোমার ঘড়ি, তাই না? ফার্স্ট থেকে ঘড়ি আর সানগ্লাস সাধারণত বিক্রি হয়। তো তোমার কাউন্টারে আজকে সকালবেলা প্রোডাক্ট এসেছে ধরো 250 পিস, 200 পিস সানগ্লাস এসেছে, আর 100 পিস তোমার ঘড়ি এসেছে, আজকে সুপর্ণার কাউন্টারে এসেছে। এবারটা এই যে ঘড়ি আর সানগ্লাস আসছে, তো ধরো সুপর্ণার কাউন্টারে আগে থেকেই কিছু না কিছু প্রোডাক্ট ছিল, তারপরে আবার এই 200টা, টোটাল 300টা প্রোডাক্ট আসলো। এগুলো কি করে কাউন্ট করে, বা এগুলো কি করে বোঝে যে এই কাউন্টারে এত পিস প্রোডাক্ট আছে? এটাকে সিস্টেমে ওঠাতে হয়, সিস্টেমে কাউন্ট করতে হবে, সিস্টেমে ওঠাতে হয় জিনিসটাকে, যে এত পিস প্রোডাক্ট এসেছে, এটা সিস্টেমে তুলতে হয়। কি করে তুলবে? যখন প্রোডাক্টগুলো আমরা সকালবেলা তুলতাম, যখন সকালে যখন প্রোডাক্ট আসতো, যখন আমরা তুলতাম, তখন ওই প্রোডাক্টে আমরা স্ক্যান করতাম, প্রোডাক্টে যে বারকোড থাকে না, বারকোডে আমরা স্ক্যান করতাম, স্ক্যান করে আমরা প্রোডাক্টগুলোকে তুলতাম। স্ক্যান করাতে এই সুবিধা হয়, অটোমেটিকলি অনলাইনে সেভ হয়ে যায়।
যেমন গুগল ফটো, যাদের মোবাইলে গুগল ফটো আছে তারা যেমন তুমি দেখবে মোবাইলে যদি কোনো ফটো তোলো অটোমেটিকলি গুগল ফটোতে সেটা সেভ হয়ে যায়, গুগল ফটো ডাউনলোড করে নিয়ে নেয়, ওর সার্ভারে কিন্তু ওটা থাকছে। দেখবে 15 GB অবধি গুগল ফটো তোমাকে সেভ করতে দেয় অনলাইনে। তো তুমি ওখানে অনলাইনের সাথে উঠে যায়। তো এইটাও সেম, তুমি যখন স্ক্যান করছো প্রোডাক্টটা তখন সাথে সাথে উঠে যাচ্ছে যে ধরো সিটি সেন্টার ট্যুর শপার স্টপে ফাস্ট্যাগের কাউন্টারে এই মডেলটা রয়েছে, এইভাবে উঠে যাচ্ছে। তো 300 প্রোডাক্ট যখন ঢুকেছিল সুপর্ণার কাউন্টারে তখন কিন্তু প্রত্যেকটা স্ক্যান করে করে তুলতে হয়েছে। তো এতে কি হচ্ছে, এতে ধরো ধরো আমাদের হেড অফিস মুম্বাইতে, সপাস্টপে হেড অফিস, সপাস্টপে হেড অফিস থেকে হয়তো কারো মনে হলো যে দেখি তো এই সিটি সেন্টার, কলকাতা সিটি সেন্টার ট্যুর ফাস্ট্যাগের কাউন্টারে কতগুলো প্রোডাক্ট আছে, সে কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পারবে যে আজকে কতগুলো প্রোডাক্ট ঢুকেছে, কতগুলো প্রোডাক্ট ওর ছিল, কতগুলো প্রোডাক্ট ওর বিক্রি হয়েছে দুদিনের মধ্যে বা একদিনের মধ্যে বা এত দিনের মধ্যে, কতগুলো প্রোডাক্ট বিক্রি, সব কিছু দেখতে পারবে। ঠিক আছে, তাই তাকে আর আলাদা করে আবার কলকাতায় ফোন করতে হবে না সার্চ সিটি সিটি সেন্টার টুতে যে বলুন তো আপনার ওখানে দোকানে কত গুলো প্রোডাক্ট আছে, সে অটোমেটিকলি দেখতে পারবে। যে কেউ বসে দেখতে পারবে যে সুপর্ণা কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে। তো এই দেখতে পাওয়ার জন্য এটা কিন্তু অনলাইনে তুলতে হয়, স্ক্যান করে করে, এইভাবে স্ক্যান করে করে তুলতে হয়। ঠিক আছে, এটা এক ধরনের প্রোডাক্ট, এক ধরনের কাউন্ট, এটা অ্যাকচুয়ালি কাউন্ট করা। আরেক ধরনের কাউন্ট হচ্ছে ম্যানুয়াল কাউন্ট। সুপর্ণা প্রত্যেকটা সানগ্লাস, প্রত্যেকটা ঘড়ি কাউন্ট করে করে দেখছে, 1 2 3 4 5 6 করে গুনে গুনে দেখছে। ঠিক আছে, ধরো সুপর্ণার কাছে এই মুহূর্তে 600টা ঘড়ি আর 400টা সানগ্লাস রয়েছে। তো সেই হিসাবে ওকে প্রত্যেকটা ঘড়ি বা সানগ্লাস গুনে গুনে দেখতে হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু দুভাবে কাউন্ট হচ্ছে। একটা কাউন্ট হচ্ছে কি সিস্টেম ওয়াইজ, সিস্টেম তোমাকে বলছে বা সিস্টেম জানছে যে তোমার কাউন্টারে এতগুলো প্রোডাক্ট রয়েছে টোটাল। আর একটা কি কাউন্ট হচ্ছে তুমি নিজে কাউন্ট করে করে দেখছো তোমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট আছে। তো বুঝতে পারছো, দু রকম কাউন্ট কিন্তু হচ্ছে, একটা সিস্টেম ওয়াইজ, একটা ম্যানুয়ালি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমি নিজেই বকে যাচ্ছি না কেউ শুনছে আমার কথা? প্রত্যাশা, দেবজিৎ, তোমরা শুনছো তো না সবাই ঘুমাচ্ছ? তোমার কি হয়েছে এত? আচ্ছা, যাক, আমি ভাবছি আমি নিজেই বকে যাচ্ছি একা একা। একটু না মাঝে মাঝে হ্যাঁ হ্যালো হাই হাউ আর ইউ এরকম করো, নাহলে আমার মানে কাউকে দেখতে পাচ্ছি না। তোমরা যেমন আমাকে দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন চলছে, তোমাদের সবার ক্যামেরা বন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো আমার জন্য খুব এমব্রেসিং হয় ব্যাপারটা। তো দু রকম ভাবে কাউন্ট হচ্ছে সিস্টেম। এবারটা তুমি বলতে, আচ্ছা এবারটা আমাকে বলো তো, যখন সিস্টেম তোমাকে, আচ্ছা সিস্টেমের কাউন্টে কিভাবে মাইনাস হয়? ধরো আহ, ঠিক আছে, এবারটা আমাকে বলো। আচ্ছা আগে এটা বলে নিই যে সিস্টেমে যে কাউন্টটা চলছে না, ওরা কি করে কাউন্ট করছে, ওরা কি করে বুঝছে যে তোমার কতগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কতগুলো প্রোডাক্ট আসছে? আসছে তো বললাম, যখন প্রোডাক্ট ঢুকছে তখন তোমাকে স্ক্যান করে করে ঢোকাতে হচ্ছে, স্ক্যান করার সাথে সাথে অটোমেটিকলি অ্যাড হচ্ছে। মানে ওই যে বললাম না, মুম্বাই থেকে জানতে পারবে, মুম্বাই থেকে সে শুধু জানতে পারবে না কতগুলো প্রোডাক্ট রয়েছে, সেইটা জানতে পারবে যে কোন মডেলের কয়টা প্রোডাক্ট কতগুলো রয়েছে, ইচ এন্ড এভরিথিং জানতে পারবে, তার সমস্ত ডিটেলস সে পেয়ে যাবে। তো এটাতে বললাম প্রোডাক্ট অ্যাড হচ্ছে, প্রোডাক্ট লেস হচ্ছে কি করে সিস্টেম থেকে, যখন তোমার কাউন্টার থেকে আমি ধরো কিছু নিচ্ছি, ধরো আমি সানগ্লাস কিনলাম, উম, আহ, আমি একটা সানগ্লাস কিনলাম। তো সানগ্লাস কেনার পরে যখন আমি বিল করছি সানগ্লাসটা, অটোমেটিকলি কিন্তু সানগ্লাসের বিল, সানগ্লাস যখনই বিল করছি না তখনই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ওখান থেকে। ধরো 300টা সানগ্লাস ছিল তোমার কাছে, আমি একটা সানগ্লাস কিনলাম, যখন আমি বিলিং কাউন্টারে যে বিল করলাম, যখন বিলটা বার হলো সানগ্লাসের বিলটা, অটোমেটিকলি সিস্টেমে -1 হয়ে গেল, মানে 299টি সানগ্লাস রয়েছে। ঠিক আছে, এইভাবে ওরা হিসাব করে। সিস্টেম কোন সফটওয়্যারের মধ্যে দিয়ে হয়? এটা কোন সফটওয়্যার বলতে, এটা ওদের নিজস্ব সফটওয়্যার থাকে, প্রতিটা কোম্পানি আলাদা আলাদা সফটওয়্যার থাকে, এটা নর্মাল সফটওয়্যার না। মানে সপাস্টার তো বিশাল বড় কোম্পানি, প্যান্টালুন, বিগ বাজার, এর বিশাল বিশাল বড় কোম্পানি, এদের আলাদা আলাদা সফটওয়্যার কিনে রাখে, ওই সফটওয়্যারের মাধ্যমে হয়। যেমন গুগল, গুগল নিজস্ব সফটওয়্যার ইউজ করে, নিজের সফটওয়্যারের মাধ্যমে ওরা গুগলের ফটো ডাউনলোড করে রাখে, ওরা বিভিন্ন ভিডিও রাখছে,
ইউটিউব চলছে, ওদের নিজস্ব নিজস্ব সফটওয়্যার, সেরকম সবার তারপর নিজস্ব সফটওয়্যার আছে, তোমার প্যান্টালুন্সে আছে, বিগ বাজারে আছে, রিলায়েন্স ট্রেন্ডে আছে, সবারই আলাদা আলাদা সফটওয়্যার থাকে, ঠিক আছে, ওর মধ্যে আপলোড করতে হয় এটা। আচ্ছা, এবারটা আমাকে বলো তো, আমি তো মোটামুটি বুঝতে পেরেছো যে প্রোডাক্ট কি করে সিস্টেমের মধ্যে ঢোকানো হচ্ছে এবং কি করে সিস্টেম থেকে প্রোডাক্ট যখন বিল হচ্ছে তখন কি করে সিস্টেম থেকে মাইনাস হচ্ছে। তো আমি যখন আমার কাউন্টারের প্রোডাক্ট, ধরো প্রত্যুষে কুর্তির কাউন্টার আছে, কুর্তির কাউন্টারে ওর রয়েছে, তো আমার কাউন্টারে যখন আমি দেখতে পাচ্ছি যে আমি সিস্টেমে যখন কাউন্ট করতে পারছি বা সিস্টেমে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে কতগুলো প্রোডাক্ট রয়েছে, তো আমি কেন ম্যানুয়াল কাউন্ট করব? আমার কথা বুঝতে পেরেছো? আমি যখন সিস্টেমেই দেখতে পাচ্ছি, কোনো পরিশ্রম না করে দেখতে পাচ্ছি যে আমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে, তাহলে আমি অকাউন্টে কেন ম্যানুয়াল কাউন্ট করছি? ম্যানুয়াল কাউন্টের কথা আমি যে বলছি ম্যানুয়াল কাউন্ট করতে হয়, তো ম্যানুয়াল কাউন্টটা কেন করবো আমি? তোমাদের কি মত? তোমরা বলো, ম্যানুয়াল কাউন্টটা কেন করব? হ্যালো, আমার প্রশ্ন বুঝতে হ্যাঁ, প্রশ্ন বুঝতে পেরেছি স্যার, কিন্তু বলতে পারবো না, উত্তরটা জানা নেই। আচ্ছা, কেউ কি ট্রাই করবে? বন্দনা, শোভা? স্যার আইডিয়া নেই কেন, মানে চেকিং এর জন্য। হ্যাঁ, মেবি চেকিং এর জন্য অবভিয়াসলি, কিন্তু ব্যাপারটা আমি আমি যখন দেখতে পাচ্ছি যে যে আমি দেখতে পাচ্ছি যে আমার কাউন্টারে আমার আমার এই রুমটায় 10টা চেয়ার আছে, আমার সিস্টেম দেখাচ্ছে, তো আমি কেন আবার আগ বাড়িয়ে একটা চেয়ার, দুটো চেয়ার, তিনটে চেয়ার করে আমি খরচ, সময় নষ্ট হচ্ছে না? ধরো সাপোজ আমার কাউন্টারে 1000টা কুর্তি রয়েছে বা 1000টা জামা রয়েছে, তো 1000টা জামা 1 2 3 4 করে হিসাব করা তো অনেকক্ষণের ব্যাপার, প্রায় আধ ঘন্টার ব্যাপার, তাই না? তো আমি কেন করব? দেখো, ধরো আজকে সুমিতা আজকে সকালবেলা করলো, সকালবেলা কাউন্ট করলো, ঠিক আছে, প্রোডাক্ট কাউন্ট করলো, দেখলো ওর কাউন্টারে 750টা কুর্তি আছে, ঠিক আছে, সুমিতা কাউন্ট করলো। এটা সুমিতা সারাদিন ধরে সেল করলো, কাস্টমার আসলো, কাস্টমারকে প্রোডাক্ট দিল, ট্রায়াল করলো, ট্রায়াল করে আবার কিছু কাস্টমার ফেরত দিল, কুর্তি ফেরত দিল, আবার কিছু কাস্টমার কুর্তি কিনলো, সবকিছু হলো, ঠিক আছে। মানে আজকে সকালে সুমিতা দেখলো 750টা প্রোডাক্ট, ওর সিস্টেমেও দেখাচ্ছে 750টা প্রোডাক্ট ওর কাউন্টারে আছে, আবার ও ম্যানুয়াল কাউন্ট করে দেখলো 750টা প্রোডাক্ট ওর কাউন্টারে আছে। এবারে সুমিতা তো সারাদিন পরিশ্রম করলো, ও খাটাখাটনি করলো, সেল করলো, কালকে সকালে ও আসলো কাউন্টারে এসে ও দেখছে যে কতগুলো প্রোডাক্ট আছে, ও আবার কাউন্ট করে দেখলো 740টা প্রোডাক্ট রয়েছে, ও কাউন্ট করে 740টা প্রোডাক্ট হলো। তো আজকে পেয়েছিল 750টা, কালকে পেলো 740টা, তো 10টা প্রোডাক্ট কোথায় গেল? 10টা প্রোডাক্ট কোথায় গেল বলো? 10টা, বিক্রি হলো। এক্স্যাক্টলি 10টা প্রোডাক্ট বিক্রি হলো। এবারটা সকালবেলা আস্তে আস্তে ধরো ম্যানেজাররা আসলে, ম্যানেজাররা তোমাকে আগের দিনের কালকের যে সেলিং যে তোমার কত টাকার সেল হয়েছে, কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, তার একটা প্রিন্ট আউট বার করে তোমাকে দিল। প্রিন্ট আউটে তুমি দেখছো তোমার 8টা প্রোডাক্ট বিল হয়েছে, প্রিন্ট আউট দেখছো তুমি 8টা প্রোডাক্ট বিল হয়েছে। তো সাথে সাথে প্রত্যুষা হয়তো দেখলো যে যা বাবা, দুটো প্রোডাক্ট কোথায় গেল, প্রত্যুষা আবার কাউন্ট করলো, ম্যানুয়ালি কাউন্ট করলো, ঠিক আছে, কাউন্ট করলো 1 2 3 4 করে, আবার কাউন্ট করলো, আবার দেখলো 740টা প্রোডাক্টই রয়েছে। তো সিস্টেম দেখাচ্ছে 442টা প্রোডাক্ট থাকা, মানে রয়েছে 442টা প্রোডাক্ট রয়েছে, আর ও দেখছে 440টা প্রোডাক্ট ওর হাতের সামনে রয়েছে, মানে ম্যানুয়াল কাউন্ট করে দেখছে। তো দুটো প্রোডাক্টের কি হচ্ছে এখানে? দুটো প্রোডাক্ট কি হয়েছে? চুরি হয়ে গেছে। প্রথমেই আমরা চুরি বলি না, প্রথমে আমরা চুরি কথাটা প্রথমেই একেবারে ওটা মানে লাস্ট মোমেন্টে, যদি আর কোনো কিছু অপশন না থাকে তখন আমরা চুরির কথাটা বলি। প্রথমে আমরা সাথে আমরা যেটা করা উচিত, ট্রায়াল রুমে যে দেখা উচিত, কারণ তোমরা নিজেরা অনেক সময় করেছো এটা, যে তোমরা ট্রায়াল করে ওখানে ট্রায়াল রুমে হয়তো প্রোডাক্ট ছেড়ে চলে আসলে, বা ট্রায়াল রুমের পাশে হয়তো রেখে চলে আসলে। তো সবসময় ট্রায়াল রুম থেকে আনা যায় না, যখন প্রচুর ভিড় থাকে তখন ট্রায়াল রুম থেকে সবসময় আনা সম্ভব হয় না। তো হয়তো ভুলেই হ্যাঁ স্যার, গেছি আনতে। তাহলে স্যার আপনি
স্যার আপনি কালকে যেটা বললেন যে রাত্রিবেলা তো চেক হলো যে ট্রায়াল রুমে আছে কিনা, সে তো সব যার যার কাউন্টারে সেই কাউন্টার হুম আবার হুম ঠিকঠাক করে চেক হলো একদম। ট্রায়াল রুমে কিছু নেই, ট্রায়াল রুম পরিষ্কার করে তারপরে সবাই বেরিয়ে গেল, হুম, ডোর লক হলো। একদম। আর পরের দিন এসে আপনি প্রশ্নটা বললেন যে পরের দিন এসে যে প্রত্যুষা দেখছে যে হ্যাঁ, 240টা, তাহলে তখন তো ট্রায়াল দুটো রুমে ওটা দুটো দুটো প্রোডাক্ট আমি প্রত্যুষে খুঁজে পাচ্ছি না, দুটো প্রোডাক্ট প্রত্যুষে খুঁজে পাচ্ছি। এবার দেখো, এবারটা প্রত্যুষা তো আর ট্রায়াল রুম চেক করে, ট্রায়াল রুম কে চেক করেছিল? ক্লোজিং ম্যানেজার, ওপেনিং ম্যানেজার, তাই না? ট্রায়াল রুম হ্যাঁ চেক হ্যাঁ করেছে, বা তাদের সাথে যে সিকিউরিটি ছিল তারা। প্রত্যুষা তো নিজে চেক করি না, এখন প্রত্যুষা কিন্তু নিজের কাউন্টারের প্রোডাক্ট পাচ্ছে না। তো তুমি যদি নিজের কাউন্টারের প্রোডাক্ট না পাও, তুমি কি অন্যের উপর ভরসা করে থাকবে? না আমি ট্রায়াল রুমে যাবো না, তো ক্লোজিং ম্যানেজার চেক করেছেই, তাই না? তুমি নিজেও যাবে, আর এটা তো এমন কোনো না তোমাকে গাড়ি করে যেতে হবে 1 কিলোমিটার দূরে, ওখান থেকে দেখতে হবে, তা তো না। দোকানের মধ্যেই তো না, জাস্ট 20 সেকেন্ড হেঁটেই তুমি চলে যেতে পারবে ট্রায়াল। তো তুমি চেক করবে, মানে দেখো তোমার দুটো প্রোডাক্ট তোমার কাছে হাওয়া হয়ে গেছে, তো দুটো প্রোডাক্টকে আনার পাওয়ার জন্য তুমি যা পারো তাই করবে না সেই মুহূর্তে। তুমি চেক করলে হয়তো পেলে না। আচ্ছা, আরেকটা কি হয়, তোমরা এটা অনেকেই করো, একটা কাউন্টারের প্রোডাক্ট তুলে তোমরা ট্রায়াল করে বা অন্য কাউন্টারে তোমরা রেখে চলে যাও, এটা কিন্তু অনেকে করে। হ্যাঁ, ধরো আমি সুমিতার কাউন্টারের প্রোডাক্ট তুললাম, তারপরে ঘুরতে ঘুরতে টিঙ্কু বা বন্দনা কাউন্টারে এসে আমি রেখে গেলাম। তো এরকম অনেক সময় হয়। আমার একটা প্রোডাক্ট ছিল, আমি কিডসে যখন ছিলাম, আমার একটা প্রোডাক্ট ছিল, একটা 4 বছরের বাচ্চার একটা হট প্যান্ট। 3 মাস পরে আমাকে একটা, আমার দুটো কাউন্টার পরে একটা ছেলে, মানে সেলস পার্সন, ও এসে বলছে যে মধুমল এটা কি তোর কাউন্টারের প্রোডাক্ট? এটা দেখছি তোর কম ব্র্যান্ড লেখা, তোর কম কাউন্টার ব্র্যান্ড লেখা। আমি বলছি, আরে এটা তো 3 মাস আগে চুরি হয়ে গেছিল, এটা করতে পেলি? ওই যে আমার কাউন্টারের পেছনে পড়েছিল ওটা। মানে কি হয়েছে, কাস্টমারটা নিয়েছে, নিয়ে ট্রায়াল করেছে করিনি জানি না, ও ওর কাউন্টারের নিচে ফেলে রেখেছে, মানে এমন ভাবে রেখেছে ওর নিচে পড়ে গেছে। তো ও খেয়ালও করিনি, 3 মাসে, ও হয়তো 3 মাস পরে ও পরিষ্কার করতে গেছে, তখন ও খুঁজে পেয়েছে। মানে ওটা আমি অলরেডি বলে দিয়েছি যে আমার চুরি হয়ে গেছে, ওটা আমি খুঁজে পাইনি কোথাও। তো এরকম অনেক সময় হয়, তো ওটাও দেখতে হবে যে আমার আশেপাশে কাউন্টারে প্রোডাক্ট আছে কিনা। হ্যাঁ, অন্য কোনো কাউন্টারে আমার প্রোডাক্ট আছে, কিন্তু যদি থাকে তো ওরা দিয়ে দেয়, কারণ প্রতিটা কাউন্টারের ব্র্যান্ড আলাদা হয়, এবং প্রতিটা ব্র্যান্ডের লোগো আলাদা হয়, রঙও আলাদা হয়, এবং আমি আমার কাউন্টারে যদি অন্য কারোর অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকে আমি বুঝতে পারবো, আমি খাতে যে দিকে দেবো, আমি কেন আমি অন্য কাউন্টারের প্রোডাক্ট রাখবো, তাই না? তো আমি দিয়ে দেবো। তো হয়তো প্রত্যুষায় কেউ দিচ্ছেও না, মানে এরকম কেউ বললে তো বলছে স্যার, না। যে এই জিনিসটা 3 মাস আগে চুরি হয়ে গেছে বলে আপনি অ্যানাউন্স করে ফেলেছেন, তাহলে সেটা যখন আবার পেলেন তখন তাহলে সেটা কি হবে? এবারটা সেটা তখন ম্যানেজাররা ওর মধ্যে ভাই অ্যাড করে দেবে, ঠিক আছে? ওটা তখন অ্যাড করে, মানে ম্যানেজার ওটা দেখিয়ে দিয়েছিল, আমার ম্যানেজার দেখিয়ে দিয়েছে যে ওটা চুরি হয়ে গেছে। তো সেইভাবে লস খেয়েছে স্টোর। আবার হয়তো 3 মাস পরে ম্যানেজার দেখে যাচ্ছে যে না এটা পাওয়া গেছে কোনোভাবে খুঁজে, ঠিক আছে? এটা করতে পারে, ওটা কোনো ব্যাপার না, ওটা ম্যানেজাররা চাইলে এদিক ওদিক করতে পারে। অনেক অনেক জিনিস আছে, এই সব সব জিনিস না তোমাদের কাছে বলা যাবে না, মানে এই জিনিসটা, কিছু জিনিস থাকে যেগুলো একমাত্র আমরাই বুঝতে পারবো, তোমরা যেহেতু কাজ করোনি বা এই সেক্টরে ছিলেন, অতএব আমি যেভাবে তোমাদেরকে উৎসাহ নিয়ে বলবো না, তোমরা সেই জিনিসটা অতটা উৎসাহ পাবে না। তো মানে আমি বুঝতে পারছি আমি কি বলছি, বাট তোমরা হয়তো জিনিসটাকে ঠিকমতো বুঝতে পারছো না, কিন্তু কিছু জিনিস থাকে যে এই জিনিসগুলো 9/6 করা যায়, অনেক কিছু কোম্পানিতে ঢুকলে এই জিনিসগুলো বুঝতে পারবে, অনেক কিছু অনেক ভাবে করা যায়। কিছু কিছু বলবো তোমাদেরকে ঘটনা, মানে কাস্টমাররা চুরি করছে ঠিক আছে, কিন্তু আমরাও অনেক সময় অনেক কিছু করতে পারতাম, অনেক 9/6 করতে না, বা নিজেদের বাঁচানোর জন্য অনেক কিছু এদিক ওদিক করা যায়। যেমন যেমন ছোট ছোট একটা কথা বলছি, আমি এই প্রসঙ্গে বলছি যে কাউন্টিং করার ব্যাপারে। প্রত্যেক দিন আমাদের নিয়ম ছিল, প্রত্যেক দিন সকালবেলা এসে, হয় সকালবেলা নয় রাত্রেবেলা, মানে আগের দিন রাত্রেবেলা আমাকে কাউন্ট করে যেতে হবে। এই যে আমি যেটা বলছি, প্রত্যুষা কাউন্ট করছে 750টা প্রোডাক্ট, পরের দিন এসে কাউন্ট করছে 740টা প্রোডাক্ট, প্রত্যেকদিন কাউন্ট করতে হবে। কিন্তু আমরা সেটা করতাম না, আমরা হারগিজ কোনোদিন, আমরা প্রত্যেকদিন কাউন্ট করতাম। আমরা কি করতাম, আমরা প্রতিদিন সকালবেলা হতো, অফিসে আসতাম, ম্যানেজারের সিস্টেমে চলে যেতাম, ওখান থেকে ওখানে ম্যানেজার সিস্টেমে বসে আমি দেখতে পারবো যে আমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে। ওইটা দেখে আমাদের বড় একটা খাতা ছিল, ওখানে আমাদের প্রতিদিন লিখতে হতো যে সিস্টেম কাউন্ট কত, আর তুমি ম্যানুয়ালি কাউন্ট কত তুমি পাচ্ছ, এভাবে লিখতে হয়। তো আমরা বসতাম সিস্টেমে,
দেখতাম যে আমার কাউন্টারে কতগুলো প্রোডাক্ট রয়েছে, কালকে আমি দেখিয়ে দিত যে কালকে এতটা বিক্রি হয়েছে, এতগুলো প্রোডাক্ট টোটাল আছে তোমার। ওই যে যেমন 750টা প্রোডাক্ট কালকে ছিল, আজকে বিক্রি হয়েছে 8টা প্রোডাক্ট, তোমার 742টা প্রোডাক্ট আছে, এটা দেখিয়ে দিবে। আমরা কি করতাম, আমরা ওই প্রোডাক্ট ওই অ্যামাউন্টটা দেখিয়ে এনে আমরা লিখে দিতাম। ম্যানুয়াল কাউন্টার লিখতাম 742, আর সিস্টেম কাউন্টে 742ই আছে, এইভাবে লিখে দিতাম। ওটা ম্যানেজারও জানতো, বাট ম্যানেজার আমি বলতাম যে ম্যাম কত কাজ করবো, প্রতিদিন একই কাউন্ট করা সম্ভব না, এবং কিছু কিছু সময় সত্যি সম্ভব না, বাট আমরা ফাঁকি মারতাম এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রতিদিনই কাউন্ট করা উচিত। হ্যাঁ, এই যে সাপোজ এই যে প্রতিযোগী আছে, প্রতিদিন আজকে যদি কাউন্ট না করতো তো বুঝতেই পারতো না যে ওর কাউন্টারে দুটো প্রোডাক্ট নেই, তাই না? ও বুঝতেই পারতো না, ও ভাবতো যে দিব্যি আমার প্রোডাক্ট চলছে, আমার 8টাই কালকে সেল হয়েছে। তো এইটা। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা সার্চ করা উচিত, সেটা হচ্ছে ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টার কেন সার্চ করা উচিত, দেখবে আমরা যখন কেনাকাটা করি, আমরা যখন কুর্তি দেখছি, আমরা যখন জামা দেখছি, প্যান্ট দেখছি, তখন কিন্তু আমাদের মাথায় ঘোরে যে যত ভালো প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ ভালো ভালো প্রোডাক্ট দেখতে হবে, ভালো প্রোডাক্ট আমাদের কিনতে হবে। আর যখন আমরা ক্যাশ কাউন্টারে আসি বিলিং করার জন্য, তখন আমাদের মাথায় অ্যাকচুয়ালি ঢোকে যে আরে এতগুলো প্রোডাক্ট কিনলাম, আমার বাজেটের মধ্যে হবে তো, আমার যত টাকা ভেবেছিলাম তত টাকার মধ্যে হবে তো। এটা কিন্তু ক্যাশ পয়েন্টে আসার পরে মনে পড়ে, দেখবে তোমাদের নিজেদের সাথে হয়, যখন তোমরা প্রোডাক্ট দেখো তখন কিন্তু তোমাদের মাথায় থাকে না যে কত টাকা পকেটে আছে আর আমি কত টাকার প্রোডাক্ট দেখছি। আর ক্যাশ কাউন্টারে আসার পরে তোমাদের মাথায় আসে যে অ্যাকচুয়ালি কত টাকা আমার পকেটে আছে, কত টাকা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, তখন তোমার মাথায় আসে। কারণ তখন আর মাথায় চিন্তা নেই যে ভালো খারাপ প্রোডাক্ট চিন্তা দেই, তখন মাথায় চিন্তা হচ্ছে যে আমার পকেটে টাকা বার করতে হবে। তো এই সময় অনেক সময় হতো, আমরা নিজেরাই দেখেছি, আমি যখন ক্যাশিয়ার হিসেবে কাজ করতাম, অনেক কাস্টমার আসলো, এসে হয়তো তার বাজেট হচ্ছে 4,000 টাকা, সে কিনে 6,000 টাকা। হ্যাঁ, বললো যে এই কুর্তিটা, এই লেগিংসটা বাদ দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে হয়তো দেখা যাচ্ছে 1,000 হয়তো 2,999 টাকার মধ্যে চলে আসছে, মানে তার বাজেটের মধ্যে চলে আসছে। তো এইভাবে কি হয়, অনেক কাস্টমার না ক্যাশ পয়েন্টে প্রোডাক্ট ছেড়ে দেয়। তো যখন প্রোডাক্ট ছেড়ে দিত তখন আমরা পাশে রেখে দিতাম প্রোডাক্টগুলো, বা যদি ওই দিক সাইডে যাই তখন আমরা নিয়ে যেতাম, বা ওখান থেকে যদি কেউ আসতো ক্যাশ কাউন্টারে তার হাতে দিয়ে দিতাম আমরা। বাট সবসময় যে আমরা করতাম তা না। তো সাথে সাথে আমাদের যেতে হবে ক্যাশ কাউন্টারে। তুমি বলতে পারো যে স্যার ক্লোজিং ম্যানেজার তো ক্যাশ কাউন্টার দেখেছে। হ্যাঁ দেখেছে, ওপেনিং ম্যানেজারও দেখে ওটাকে খুলেছে, বাট আমি তো দেখিনি না। তো আমাকে তো যে দেখতে হবে যে সত্যিকার অর্থে আমার প্রোডাক্ট ওখানে আছে কি নেই। ওরা যে একেবারে, ওরা তো প্রোডাক্ট খোঁজার জন্য জানি, ওরা না, ওরা প্রতিদিন যে কাজ করে সেই কাজের জন্য ওরা করেছে, ওটা ওদের চোখে এড়িয়েও যেতে পারে প্রোডাক্ট। তো যে দেখলাম যদি ওখানেও না পাই, তখন আমাকে আস্তে আস্তে ভাবতে হবে যে হ্যাঁ ওটা চুরি গেছে প্রোডাক্টটা, হ্যাঁ ভোগে চলে গেছে প্রোডাক্টটা। ঠিক আছে, তো বোঝা গেছে এটা, এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হ্যাঁ, তা সাপ্লাই, কি করে আমরা সাপ্লাই পাচ্ছি, কি সকালবেলা কি করে প্রোডাক্ট ঢুকছে, সাপ্লাইয়ের কাছ থেকে কি করে প্রোডাক্ট আসছে, কি করে প্রোডাক্টগুলোকে স্ক্যান করে করে ঢোকাতে হচ্ছে, তাছাড়া রাতে বা পরের দিন সকালে যখন ম্যানুয়াল কাউন্ট কি করে করতে হচ্ছে, এইগুলো সাপ্লাই ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আর ক্লোজিং অফ স্টোর, ক্লোজিং স্টোরটা প্রথম দিনই পড়িয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এবারটা ওয়ার্কশিট, এবারে বলো তো এটা কি হবে। কেয়ারফুল ইউজ অফ ইলেকট্রিসিটি অর এনি আদার ফর্ম অফ এনার্জি ফর রিডিউসিং কস্ট, মানে ইলেকট্রিসিটি এবং কস্ট বাঁচানোর জন্য কি করে ইলেকট্রিসিটি ইউজ করবে, বা ইলেকট্রিসিটি গুলো কি করে ঠিকঠাক আছে কিনা সব জায়গাতে, এগুলো কোনটার আন্ডারে রয়েছে, কোনটার সময় আমি পড়েছিলাম, মার্চেন্ডাইজ সিকিউরিটি, স্টোর ক্লোজিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, কোনটার সময় আমি পড়েছিলাম যে কাস্টমার ঢোকার আগে সমস্ত ইলেকট্রিশিয়ান এসে ঘুরে যায়, দেখে যে ঠিকঠাক মতো সব লাইট জ্বলছে কিনা, সমস্ত জায়গায় এসি ঠিক মতো চলছে কিনা, এটা আমি কখন পড়িয়েছিলাম, মনে আছে? স্টোর ক্লোজিং এর সময়? না, আমি একবার বলিনি স্টক ক্লোজিং এর সময়। স্টক ক্লোজিং এর সময় তো লাইটিং এর কোনো কথা বলিনি আমি। এনার্জি ম্যানেজমেন্টে আমি বলেছিলাম যে কাস্টমার ঢোকার আগে
সবাই এইচআর দেখছে যে সবাই ঠিক মতো দাঁড়িয়ে আছে কিনা, সবাই যে যার জায়গায় আছে কিনা, ডিপার্টমেন্ট ম্যানেজার এসে দেখছে সব ঠিকঠাক মতো আছে কিনা, ইলেকট্রিশিয়ান এসে দেখে যে সমস্ত জায়গায় লাইট ঠিক মতো চলছে কিনা, এগুলো দেখে। আচ্ছা, হোয়াট ইজ দ্য, তোমাদের কোশ্চেনগুলো কিন্তু ঠিক এরকম আসবে, এরকম টাইপের কোশ্চেন আসবে। হোয়াট ইজ দ্য এন্ড অফ দ্য ডে প্রসেস অফ ক্যাশ টেলিং অ্যান্ড কাউন্টিং কল্ড কি? সারা দিনের শেষে যে ক্যাশ ট্যালি করা হয় কোনটা? 4 ক্যাশিয়ার। 4 নাম্বার 4। আর কিছু, আর কেউ? আমি এইমাত্র করালাম এটা। না স্যার, ডেইলি বুক কিপিং। ডেইলি বুক কিপিং। এই দেখো, এই যে এন্ড অফ ডে ক্যাশ টেলিং অ্যান্ড কাউন্টিং, এন্ড অফ ডে ক্যাশ টেলিং অ্যান্ড কাউন্টিং, ডেইলি বুক কিপিং। আচ্ছা, এবার এটা বলো কি হবে এটা? এটা বলো। বলো বলো, যেটা প্রথমে পারছো সেটা আগে বলো। স্যার এই বি কলামের প্রথমটা এ কলামের সি হবে মনে আরে মুখে দিয়ে বলো না, বি কলামের প্রথমটা এই কলামের সি। হয়। ক্রাইসিস ম্যানেজমেন্ট, হ্যাঁ, তো সেটা বলো, ক্রাইসিস ম্যানেজমেন্ট। ওকে, মনে হলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই স্যার বলেছো। স্যার ক্যাশিয়ারিংটা হবে রিসিভিং পেমেন্ট ইন ইন রিটেল রিটার্ন রিটার্ন অফ মার্চেন্ডাইজ অর সার্ভিস, মার্চেন্ডাইজ অর সার্ভিস। সার্ভিস। ওকে, আর স্টোর ম্যানেজমেন্ট আর ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো এইমাত্র করালাম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট হবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট হবে ম্যানেজিং ইন এক্সার, এটা মানে টু, এ ম্যানেজিং কলামে দ্য প্রথমটা, বি কলামে 2। মেইনটেনিং, না মেইনটেনিং টু এক্সটেরিয়র অ্যান্ড দ্য ইন্টেরিয়র অফ দ্য স্টোর, এটা কোনটা হবে? স্টোর ম্যানেজমেন্ট। ওটা স্টোর ম্যানেজমেন্ট হবে। আচ্ছা আচ্ছা, আর হ্যান্ডেলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স, এটা হবে তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি একদম ম্যানেজমেন্ট। একদম, এটা হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে হ্যান্ডলিং মার্চেন্ডাইজ রিসিভ ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স, ঠিক আছে। ক্যাশিয়ারিং হচ্ছে রিসিভিং পেমেন্ট ইন রিটার্ন অফ মার্চেন্ডাইজ অর সার্ভিস। ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে প্রোটেক্টিং ওয়ান সেলফ ইন দ্য সিচুয়েশন অফ এমার্জেন্সি। ক্রাইসিস মানে ইমার্জেন্সি বলছে, একটু অভাব। বাংলা, 3 নম্বরটা একটু বাংলাটা বলেন না, ক্যাশিং ম্যানেজমেন্টের যেটা। ক্রাইসিস তো এটা, এটা কথা বলছো তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বলছি। এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টে কি আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট কি? ক্রাইসিস মানে অভাব বা কোনো দুর্যোগ। ক্রাইসিস হচ্ছে এখানে দুর্যোগ। দুর্যোগ দুভাবে হয়, একটা দোকানের জন্য দুর্যোগ দুভাবে আসতে পারে, একটা মানুষের দ্বারা তৈরি মানে কৃত্রিম ভাবে তৈরি দুর্যোগ, একটা প্রকৃতির দ্বারা। কৃত্রিম ভাবে কি কি থাকে, যেমন হুট করে আগুন লেগে গেল, কোথাও শর্ট সার্কিট হলো, বা এই যে কার অ্যাক্সিডেন্ট হলো পার্কিং লটে, বা হয়তো ডাকাতি হলো, বা বা হয়তো জঙ্গি হামলা হলো, বা গাড়ি বোমা বিস্ফোরণ হলো সামনে হুট করে, এগুলো মানুষের দ্বারা তৈরি। আর নেচারের দ্বারা মানে প্রকৃতির দ্বারা কোনটা? ব্যাড ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কাস্টমার ঠিক মতো আসতে পারছে না, বা এই যে আর্থকোয়েক ভূমিকম্প হচ্ছে, বা বন্যা হলো, এগুলো প্রকৃতির দ্বারা, ঠিক আছে। এই যে সাডেন সেভারাল ইলনেস অফ এমপ্লয় অর কাস্টমার, হুট করে কোনো কাস্টমার শরীর খারাপ হয়ে গেল, বা কোনো এমপ্লয় শরীর খারাপ হয়ে গেল, এগুলো এগুলো হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে এগুলোকে, ঠিক আছে। এইগুলো যদি কোনো সময় হয় তো এগুলোকে কি করে মোকাবেলা করবে, বা যেইভাবে মোকাবেলা করতে সেটাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট। হ্যাঁ বলো। এই ক্রাইসিসের মধ্যে লোডশেডিংটাও হবে তো, যদি হঠাৎ করে পাওয়ার অফ হয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হঠাৎ করে পাওয়ার অফ হয়ে যায় তো পুরো জায়গায় তো অন্ধকার হয়ে যাবে, তো 100 বার ওটাও হবে। ওই ওভাবে করেছো, ঠিক আছে। তো মোটামুটি বুঝতে পারলাম, কিছু না কিছু তো মাথায় ঢুকেছে তোমাদের। আচ্ছা, হুইজ সিএসএ, পরের চ্যাপ্টার। সিএসএ কাকে বলে? সিএসএ আমি অ্যাকচুয়ালি বারবার বলছি না, সেলস
তোমার বলছি যে সেলস সেলস পার্সন অ্যাকচুয়ালি সেলস পার্সন বলে না ওটাকে, যারা বিভিন্ন প্যান্টালুন শপার স্টপ এসব জায়গায় যারা থাকে, যারা সেলের দায়িত্বে থাকে তাদেরকে বলে অ্যাকচুয়ালি সিএসএ। সিএস এর ফুল ফর্মটা কি এখান থেকে তুমি যদি দেখো, সিএস এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট। ঠিক আছে, সিএসএ হচ্ছে কাস্টমার সেলস অ্যাসোসিয়েট। ঠিক আছে, এটাকে সিএসএ বলা হয়। বুঝতে পেরেছো? কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বা অনেক সময় বলে কাস্টমার সেলস কাস্টমার সেলস এক্সিকিউটিভ, কাস্টমার সেলস অ্যাসোসিয়েট বা কাস্টমার সেলস এক্সিকিউটিভ বলা হয় সিএসএ। এটা কিন্তু কমন পেজটা, হ্যাঁ হ্যাঁ বলো। জুমটা একটু কমন পেজে, একদম স্টার্টিং থেকে একটা দেখান পেজটা। আচ্ছা আচ্ছা সরি, হুইজ সিএসএ। ঠিক আছে, তো হুইজ সিএস এর মধ্যে আমি আমি এই জায়গাটায় রয়েছি। সিএসএ কাকে বলে? কাস্টমার সেলস অ্যাসোসিয়েট হচ্ছে ফুল ফর্ম। তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে কাস্টমার সিএস এর ফুল ফর্ম কাস্টমার সেলস অ্যাসোসিয়েট, কনজিউমার সেলস অ্যাসোসিয়েট, কনজিউমার সেলিং অ্যাসোসিয়েট, এইভাবে 3-4টে অপশন থাকবে, তোমাকে কোনটা ঠিক সেটার মধ্যে টিক দিতে হবে। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। আচ্ছা, এবারটা আমাকে বলো তো যে এই যে রিটেল সেলস অ্যাসোসিয়েট এর কাজটা কি, কি বলতে পারবে? অ্যাকচুয়ালি কি কাজ করা হয়, অ্যাকচুয়ালি ওটা কি কাজ করে বলতে পারবে? রিটেল সেলস অ্যাসোসিয়েট কি কাজ করে, ওদের মেইন দায়িত্ব কি থাকে? এনিওয়ান যা মাথায় আসে, আমি তোমাদের কিছু পড়াইনি, আমি জানি, আমি এই নিয়ে এই শুরু করলাম পড়ানো এটার বিষয়, তো তোমরা জানো না আমি প্রশ্নটা আরেকবার বলুন, রিটেল প্রশ্নটা সেলস আরেকবার বলুন। অ্যাসোসিয়েট আমি যাদেরকে এতদিন ধরে সেলস পার্সন বলছি, তো ওদের বেসিক্যালি কাজ কি থাকে? Sell প্রোডাক্ট করা। বিক্রি করা। আর একটু ভালো করে বলো। প্রোডাক্ট বিক্রি করা, আমি মানছি একদম, প্রোডাক্ট বিক্রি করা। আমি যদি আরেকটু ভালো করে জিনিসটাকে বলি, তো কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বিক্রি করা। ঠিক আছে, শুধু প্রোডাক্ট বিক্রি করা না, কাস্টমার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বিক্রি করা, যেমন চাহিদা একদম অনুযায়ী প্রোডাক্ট বিক্রি একদম। করা। আচ্ছা আচ্ছা। তো এটা আমি একটু বিস্তারিত বলি। সাপোজ ধরো পরপর কাউন্টার আছে, ধরো আমি রয়েছি, আমার পাশে সৌরভ রয়েছে, তার পাশে বন্দনা রয়েছে, তার পাশে সায়ন রয়েছে, তার পাশে শুভ্রা রয়েছে, এরকম ভাবে প্রতিটা কাউন্টার রয়েছে। প্রত্যুষে আমার কাউন্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে আমাদের পরপর কাউন্টার আছে, কাউন্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাচ্ছে, আমি এগিয়ে যে প্রথম প্রত্যুষে বললাম গুড আফটারনুন ম্যাম, আপনার কি লাগবে বা মে আই হেল্প ইউ, এটা বললাম। তো এটাই কি বলে? এই যে আমি গুড আফটারনুন বলছি বা গুড মর্নিং বলছি বা গুড ইভিনিং বলছি, এটাই কি বলে? এটা কি করা বলে? গ্রিটিংস। গ্রিটিংস। এটাকে গ্রিটিংস বলছে, হ্যাঁ আমি গ্রিট করছি। অ্যাকচুয়ালি আমি প্রত্যুষাকে এঙ্গেজ করছি। ঠিক আছে, এঙ্গেজ করছি মানে দেখো আমার জন্য প্রত্যুষা কি একটা কাস্টমার, বা ভালো করে যদি বলি লক্ষ্মী। কারণ প্রত্যুষা যদি আমি আমি কোনো কিছু বিক্রি করতে পারি তাহলে আমি টাকা পাবো ওর কাছ থেকে, এবং আমার টার্গেট অ্যাচিভ হবে। আর টার্গেট অ্যাচিভ হওয়া মানে আমি এক্সট্রা এক্সট্রা টাকা পাবো, আমি ইনসেন্টিভ পাবো। আর আমি যদি এরকম ভাবে প্রতিটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করি বা আমার সেল যদি খুব ভালো করতে পারি, তো আমি ম্যাক্সিমাম মাসে আমি টার্গেট অ্যাচিভ করবো। আর ভালো করে যদি টার্গেট অ্যাচিভ করতে পারি, তাহলে আমার মানে কোম্পানিও দেখবে যে না ছেলেটা খুব ভালো কাজ করছে, তো আমার প্রমোশনও সেইভাবে হবে। তো প্রমোশন হওয়ার জন্য আমাকে প্রথমে কাস্টমারের সাথে কথা বলতে হবে বা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো সেই হিসেবে কাস্টমাররা এখানে লক্ষ্মী। ঠিক আছে, তো আমি যে উইশ করলাম গুড আফটারনুন ম্যাম, আপনার কি লাগবে? তো প্রত্যুষা বললো যে আমার একটা কুর্তি লাগবে, কুর্তি খুঁজছি। তো সাপোজ আমাদের ওইখানে পুরো কুর্তির কাউন্টারই। তো আমি বললাম যে আসুন ম্যাম, আমি দেখাচ্ছি আপনাকে। তো ঢুকলো, এবারে আমি নিয়ে আসলাম। দেখো আমার পাশে কিন্তু বন্দনা আছে, আমার আমার বা পাশে হয়তো বন্দনা আছে, ডান পাশে সায়ন রয়েছে, তারপরে সুমিতার কাউন্টার রয়েছে, এরকম অনেকগুলো কাউন্টার রয়েছে।
প্রথমে রিটেলে একটা অবশ্যই নিয়ম আছে, প্রথম যে কাস্টমারকে এঙ্গেজ করবে বা প্রথম যে কাস্টমারকে গ্রিট করবে, কাস্টমার কিন্তু তারই হবে, ঠিক আছে, কাস্টমার তার হবে। সে যতক্ষণ কাস্টমারকে না ছাড়ছে ততক্ষণ কিন্তু কাস্টমারকে অন্য কেউ এসে, তারপর সায়ন মনে করলো, সায়ন হয়তো আমার উপর দিয়ে এসে করতে, সে বললো ম্যাম ম্যাম গুড মর্নিং, গুড আফটারনুন, বলুন আপনার কি লাগবে, এটা কিন্তু সায়ন বলতে পারবে না, ঠিক আছে, এটা এটা নিয়ম টাইপের, এরকম লেখা নেই বাট আমরা মানতাম। তো প্রত্যুষকে আমি আমার কাউন্টারে নিয়ে আসলাম। এবার সাপোজ প্রত্যুষ হয়তো কোনো দিন, হয়তো 2-3 দিন আগে কোনো বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়িতে ও একটা, ওর কোনো বান্ধবী বা ও কাউকে দেখেছে একটা লং হলুদ কালারের কুর্তি, লং স্লিভ, লং হলুদ কালারের কুর্তি, এবং ওটা ওর মধ্যে হয়তো কোনো ডালপালা আঁকানো আছে, এরকম টাইপের একটা কুর্তি ওর পছন্দ হয়েছে। ওর মাথায় ওরকম ভাবছে যে ওরকম টাইপের একটা কুর্তি যদি পেতাম, যদি পাই তাহলে কিনে নেব। এবার আমি প্রত্যেকদিন ঢুকলাম, আমার কাউন্টারে টোটাল 500টা কুর্তি আছে, ঠিক আছে, আমার সিস্টেম কাউন্ট বা আমার ম্যানুয়াল কাউন্ট 500টা কুর্তি আছে আমার কাউন্টারে। তো এবারে আমি বললাম যে ম্যাম আপনার কি লাগবে, ও প্রত্যুষে বললো আমার একটা, আমার ভালো কিছু কুর্তি দেখান। আর প্রত্যুষে কিন্তু এত কিছু বলবে না, প্রথমেই বলবে না যে আমার হলুদ কালারের লং কুর্তি লাগবে, যেগুলো লং স্লিভের, যার মধ্যে পাখি বা কোনো গাছপাতা আঁকা আছে, এরকম টাইপের কোনো সময় প্রত্যুষা বলবে না, প্রত্যুষা বলবে আমাকে একটা কুর্তি দেখান। এবারটা দেখো, কাজ দু রকম ভাবে করা যায়, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক কোনটা? প্রত্যুষা আমাকে আমি বললাম যে ম্যাম আপনি কি লাগবে, বললো যে কুর্তি দেখান। ভালো কথা, আমার কাছে 500টা কুর্তি আছে, আমি ওকে প্রত্যেকটা কুর্তি খুলে 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 দেখানো শুরু করলাম। প্রায় 1 ঘন্টা ধরে আমি 5টা কুর্তি প্রত্যুষাকে দেখালাম। প্রত্যুষার ওখান থেকে 3টে কুর্তি পছন্দ হলো, ও ট্রায়াল রুমে নিয়ে গেল, ওখান থেকে ও দুটো কুর্তি ফেরত দিলে, একটা কুর্তি নিয়ে চলে গেল। আমি কাস্টমারকে হ্যান্ডেল করলাম, কাস্টমার যা চাইছিল সেটা কাস্টমার দিলাম, কাস্টমার সেলও করলাম, আমি আমার কাজ করেছি। কিন্তু এটা হার্ড ওয়ার্ক হলো, আমার প্রচুর পরিশ্রম গেল, একটা কাস্টমারের পেছনে আমি 1.5 ঘন্টা মতো খরচ করলাম, কারণ শুধু কাস্টমারকে দেখাচ্ছি 1 ঘন্টা ধরে, সেগুলোকে আমাকে গোছাতে হবে না প্রোডাক্টগুলো, তো 1.5 ঘন্টা খরচ হলো। এবারে স্মার্ট ওয়ার্ক কি করে হচ্ছে, এবারে আমি প্রত্যুষাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম। প্রশ্ন বলতে প্রত্যুষা জিজ্ঞেস করলাম ম্যাম আপনি কি বাড়িতে করবেন নাকি আপনি কোনো পার্টির জন্য খুঁজছেন? প্রত্যুষা বললো যে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বাইরে ঘোরার জন্য আমি খুঁজছি, কোনো পার্টিতে বা যদি বাইরে কোথাও যাওয়া যায় কুর্তি পরে, সেরকম টাইপের কুর্তি খুঁজছি। এবারটা 500-র মধ্যে আমার হয়তো বাইরে যাওয়ার মতো কুর্তি আমার কাছে 200টা আছে, সরি 300টা আছে। তো 200 কিন্তু অলরেডি বাদ হয়ে গেল, মানে ইনস্ট্যান্ট, যার একটা প্রশ্নতে আমার 200টা প্রোডাক্ট বাদ হয়ে গেল আমার কাউন্টার থেকে। তারপরে তো বললাম যে ম্যাম আপনি কি কটনের মধ্যে খুঁজছেন না এর মধ্যে, কটনের মধ্যে খুঁজছেন নাকি কোনো পলিস্টারের কাপড়ের মধ্যে? তো বললো যে না এখন তো শীতকাল, কটনের পলিস্টারের মধ্যে খুঁজছে, একটু পার্টিতে যদি জাঁকজমক টাইপের যদি কোনো ভালো কুর্তি থেকে দেখান। জাঁকজমক ভালো কুর্তি বলতে আমার কটনের কুর্তিগুলো বাদ দিতে হবে তাহলে এখন তো, 200 বা 300-র মধ্যে আমার অলরেডি আমার প্রায় 150 মতো বাদ হয়ে গেল ইনস্ট্যান্ট। তারপরে হয়তো জিজ্ঞেস করলো যে ম্যাম আপনি কি লং কুর্তি নেবেন না শর্ট কুর্তি, না কি মিডিয়াম সাইজের কুর্তি নেবেন? বলছে না আমি লং কুর্তি নেবো। আমার কাছে লং কুর্তি হয়তো 100টা আছে। এবার আমি শুনলাম যে ম্যাম আপনি কি কালার পছন্দ, কোন কালারের মধ্যে আপনি ধরতে চাইছেন? প্রত্যুষে বলে যে আমাকে হলুদ কালারের মধ্যে দেখান, ভালো কিছু কুর্তি হলুদ কালারের মধ্যে কিছু দেখান, বিভিন্ন ডিজাইন করা কুর্তি, এরকমই বলবে, মানে তোমরা বলবে এরকম। তো হলুদ কালারের মধ্যে কুর্তি যখন বলছে, তো আমার 100টার মধ্যে হয়তো 30টা আমার হলুদ কালারের মধ্যে কুর্তি আছে, 30টা। এবারে বললাম ম্যাম আপনি কি ফুল স্লিভ দেখবেন নাকি কোয়ার্টার স্লিভ নাকি স্লিভলেস, কিরম টাইপের চাইছেন? প্রত্যুষে বললেন না আমি ফুল স্লিভ দেখান আমাকে, ঠান্ডার মধ্যে তো এখন ফুল স্লিভই পরবো। তো 30টার মধ্যে হয়তো 15টা প্রোডাক্ট আমার কাছে ফুল স্লিভে রয়েছে, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলেন ম্যাম আপনার বাজেট কিরকম, কত দামের মধ্যে খুঁজছেন, তাহলে বললে ভালো হয়, তাহলে আমি সেইভাবে দেখাতে পারি আপনাকে। প্রত্যুষা বললো যে 1200-1300-এর মধ্যে দেখান, মোটামুটি একটা ভালো রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ভালো কিছু দেখান। তো যখনই ও দামটা বললো, আমার কাছে চলে আসলো 7টা কুর্তিতে, 15 থেকে 7-এর মধ্যে চলে, 7টা কুর্তি আমার 1200 টাকার মধ্যে রয়েছে। তো কি করলাম, আমি তখন 7টা কুর্তি বার করে আমি ওকে দেখালাম, ওখান থেকে 3টে কুর্তি পছন্দ হলো, ও ট্রায়াল করলো, ওখান থেকে 2টো কুর্তি ফেরত দিলে, একটা কুর্তি নিয়ে চলে গেল। তো দুটো ক্ষেত্রে কিন্তু সেল করলাম, বাট কিছু প্রশ্ন করার জন্য আমাকে
যেটা আমি 1.5 ঘন্টায় কাজ প্রত্যেকের সাথে ডিল করছিলাম, সেখানে আমার ডিল করতে কত সময় হলো? 15 মিনিট সময় হলো হার্ডলি, তাই না? আমাকে যে হার্ডলি 15 মিনিটও না, 10 মিনিট সময় নষ্ট হলো, বা নষ্ট না, সরি, খরচ হলো, 10 মিনিট সময় খরচ হলো আমার। তো এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো সব সময় কাস্টমারকে কোশ্চেন করতে হবে, কোশ্চেন ছাড়া কোনো সময় কাস্টমার বুঝবে না যে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়লো, সকালবেলা তোমাদের এই যে ব্যাচটা, সকালে যে ব্যাচটা চলছে, ওখানে একজন প্রশ্ন করেছিল আমাকে যে স্যার, আপনি সবসময় স্যার ম্যাম করে যাচ্ছেন, তো আমাদেরও কি স্যার ম্যাম করতে হবে? তো তোমাদের এরকম প্রশ্ন হতে পারে, যে কারণ আমি প্রচুর, এই যে আমি যখনই কোনো নাটক টাইপের কোনো কিছু করে দেখি, যখন আমি সাথে স্যার বা ম্যাম বলে তোমাদের সম্বোধন করছি, এটা কিন্তু করতে হবে। এটা ও খারাপ প্রশ্ন করিনি, এই প্রশ্ন আমি যখন সভাস্থলে ঢুকেছিলাম, তো আমাদের মধ্যে একজন এই প্রশ্নটা করেছিল, আমার মনে নেই কে প্রশ্ন করেছিল, আমাদের ট্রেনিং হয়েছিল, আমাদের 14 দিনের একটা ট্রেনিং হয়েছিল সভাস্থলে ঢুকেই। তো আমাদের তখন একজন প্রশ্ন করেছিল যে ম্যাম, আমরা কি সবসময় সবাইকে স্যার বা ম্যাম করে যাব? কারণ দেখো, এই মুহূর্তে আমার কাছে স্যার বা ম্যাম, কাউকে স্যার বা ম্যাম সম্বোধন করা কিন্তু অত অসুবিধার না, আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, মানে দুবার মানে ভাববো না যে একে স্যার বলবো, কেমন লাগবে, বা একে কি সত্যি স্যার বলার যোগ্য, আমরা কিন্তু ভাববো না, কিন্তু তোমরা এটা ভাববে, কারণ তোমরা কেউ কাজ করো, তোমরা কেউ অভ্যস্ত না স্যার বা ম্যাম বলে, এত অভ্যস্ত না তোমরা। তো যে এইচআর আমাদেরকে বোঝাচ্ছিলেন, যে ট্রেনিং দিচ্ছিলেন, তিনি খুব ভালো কথা বলেছিলেন যে দেখো, তোমার কাছে একটা গাড়ির ড্রাইভার আসলো, হ্যাঁ, গাড়ির ড্রাইভার আসলো, ট্যাক্সি ড্রাইভার, দেখলেই বোঝা যাচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার, সে ছেঁড়া পেরা জামা বা ময়লা জামা পরে রয়েছে। সে এসে তোমার কাছে বললো যে আমাকে একটা জামা দেখান বা আমাকে একটা প্যান্ট দেখান। তখন কিন্তু তোমাকে স্যার বলে সম্বোধন করতে হবে। তুমি বুঝতে পারছো যে সে তোমার থেকেও নিচু লেভেলে বা আর্থিক অবস্থা ভালো না, বাট তোমাকে স্যার বলতে হবে, কারণ ওটা তোমার যা কাজের জায়গা। তোমার কাছে যারা আসবে এজ এ কাস্টমার, তাদের সবাইকে তোমাকে স্যার বা ম্যাম বলে সম্বোধন করতে হবে। তো তুমি তাকে প্যান্ট দেখালে, সে কিনলো। এবারটা সে হয়তো ট্যাক্সি করে দাঁড়িয়ে আছে, ওইখানেই দাঁড়িয়ে আছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, তুমি বেরোলে অফিস থেকে, বেরিয়ে দেখলে যে কোনো বাস নেই, প্রচন্ড তুমি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমি ট্যাক্সিতে রাখলে, ওই লোকটা তখন বসে আছে ট্যাক্সিটা ওই লোকটা, যখন তুমি ট্যাক্সি রাখলে না, সে কিন্তু তোমাকে তখন স্যার বলবে, কারণ সেটা তার কাজের জায়গা। বুঝতে পেরেছো? আমাদের এটা আমার মনে আছে, মানে এত সুন্দর করে বুঝিয়েছিল কথাটা, আমার খুব ভালো লেগেছিল কথাটা। বুঝতে পেরেছো? কার কোনো অসুবিধা আছে এই জিনিসটা যেটা বললাম সেটা? স্যার বা ম্যাম বলাতে হয়তো অনেকের সময় লাগতে পারে, বা ভাবছে যে আমি কেন স্যার বা ম্যাম বলবো। তো অত সম্মানের ব্যাপার না, মানে সাপোজ আমি প্রত্যুষাকে যখন তখন স্যার বা ম্যাম ম্যাম বলছি, সায়নকে আমি স্যার বলতে পারছি, আমি সৌরভকে স্যার বলছি, তো আমার মনে হতে পারে যে আমি কেন স্যার বলবো, ওরা আমার স্টুডেন্ট, ওরা আমার থেকে কত ছোট বা কত নিচু, আমি কেন ওদের স্যার স্যার বলতে যাবো? আমি ওদের তুই তুকারি করতে পারি, আমি ওদের নাম ধরে রাখতে পারি, হ্যাঁ আমি পারি করতে, বাট আমি, এটা কাজের জায়গা না, এটা আমার কাজের জায়গা। আমি যদি কোনো কিছু বোঝাতে হয়, তো অবভিয়াসলি আমি সেইভাবে তোমাদের বোঝাবো, যেটা প্রফেশনালি তোমাদের বোঝানো উচিত। মানে প্র্যাকটিক্যালি আমি যেভাবে কাজ করেছি, বা আমরা যেভাবে কাজ করেছি, বা রিটেলে যেভাবে কাজ হয়, সেভাবে বোঝানো উচিত। তো স্যার বা ম্যাম বললে তোমারও সম্মান নষ্ট হবে না, বা কোনো অসুবিধা হবে না, মানে এই জিনিসটা অভ্যাস করো, কথায় কথায় স্যার বা ম্যাম বলাটা ভালো, অনেকে ভালো ভাববে। তুমি চিন্তা করো, ওই যে গাড়ির ড্রাইভার যে এসেছিল তোমার কাছে, তাকে তুমি, আমি বললাম যে স্যার, আপনার কি টাইপের প্যান্ট লাগবে, আপনার কোমর মাপটা একটু বলবেন স্যার, বা এই নিন স্যার, এটা আপনার আপনার প্যান্ট, আপনি এটা নিয়ে ট্রায়াল করুন স্যার। স্যার কেমন হয়েছে, প্যান্টটা কি ঠিক আছে আপনার জন্য? স্যার অন্য কোনো কি কালার দেখাবো আপনাকে? তাকে আমি যে স্যার বলে সম্বোধন করছি, তারা কিন্তু ভালো লাগছে। আজকালকার দিনে সবাই আহ, এই যে বড় বড় দোকানে যায় কেন, মলে যাচ্ছে কেন, পাড়ার দোকানেও যেতে পারে না? আমাদের প্রত্যেকের পাড়াতে বা প্রত্যেকের এরিয়াতে প্রচুর তোমার থাকে, জামা কাপড়ের দোকান থাকে, কিন্তু আমরা কয়জন যাই জামা কাপড়ের দোকানে? খুব কম যাই, আমরা ম্যাক্সিমাম যাই রিলায়েন্স ট্রেন্ডে, তারপরে বিগ বাজারে, রিলায়েন্স ফ্রেশ, প্যান্টালুন, সবাস্তো, এইসব জায়গায়। তোমরা হয়তো অতটা যাও না, আমরা ওখানেই যাই ম্যাক্সিমাম। কেন যে, কারণ ব্যবহারটা, ওখানে এত সুন্দর ব্যবহার পাই আমরা, এজ এ কাস্টমার আমরা এত সুন্দর ব্যবহার পাই, বা এজ এ এমপ্লয়িরাও এত সুন্দর ব্যবহার ওরা দেয়, যে
আমরা ওখানেই যেতে পছন্দ করি। যে ঠিক আছে 10 টাকা, আমরা সবাই জানি যে প্যান্টালুন্সে জিনিসের দাম বেশি, সবার জিনিসের দাম বেশি, রিলায়েন্স ট্রেন্ডের জিনিসের দাম বেশি, তবুও আমরা যাই। কারণ কারণ সবকিছু দাম দিয়ে তোমার মাপা যায় না। আমি প্রথম দিন বলেছি মনে আছে যে তুমি গ্র্যান্ডে খাচ্ছ 400 টাকার চা, অথচ তুমি পাড়ার দোকানে খাচ্ছ 5 টাকার চা, তবুও তুমি গ্র্যান্ডের চা তুমি বলতে পারবে যে আমি গ্র্যান্ড থেকে চা খেয়েছি। কারণ ওখানের যে ব্যবহার, ওখানকার যে ওয়েদারটা, সেটা তুমি পাড়ার দোকানে পাবেই না, সম্ভবই না পাওয়া। তো ওইটার জন্য এখনের দিনে লোকরা কিন্তু ওইটা পছন্দ করে। তো চিন্তা করো, গাড়ি ড্রাইভারটা কত ভালো লাগবে যে সে তাকে কেউ স্যার বলে সম্বোধন করছে, তাই না? তারও ভালো লাগবে। এবং তুমি যখন ট্যাক্সি ডাকছো বাড়ি যাওয়ার জন্য, সেও তোমাকে অবভিয়াসলি স্যার বা ম্যাম বলে সম্বোধন করা উচিত। তার উচিত। এখন করবে কি করবে না সেটা তার ব্যাপার, বাট এটা করা উচিত, তোমারও করা উচিত, তারও করা উচিত। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন কোনো বিষয়ে? কারো কোনো প্রশ্ন কোনো বিষয়ে? এত দেরি করে উত্তর পাই কেন? আচ্ছা, সবাই ক্যামেরা অন করো। স্যার যেই পড়াটা আজকে পড়লাম, আর ওই যে টিক মার্কের ওই এ কলাম বি কলাম গুলো পড়লাম, ওগুলো আমি যখন রাতে ইউটিউব দেখবো, তখন আমি ধরেন এখন যেটা আপনি বলে দিলেন ভুলে গেলাম, বা আমি পারছি না নিজে ঠিক করতে, আপনি একটু মার্ক করে পাঠিয়ে দেবেন, তাহলে সুবিধা হয়। মার্ক করে বলতে আমি ওই স্ক্রিনশট তুলে না আমি পাঠিয়ে দেবো তোমাকে।